আজকে আমরা যেই গল্প শুনতে চলেছি সেটি হল সজারুর কাঁটা। যারা পার্ট 1 পার্ট 2 দেখেননি তারা দেখে আসুন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। দেবাশিস আর দীপার বিয়ের পর 2 মাস কেটে গেল। যেদিনের ঘটনা নিয়ে কাহিনী আরম্ভ হয়েছিল সেই যেদিন দেবাশিস ফ্যাক্টরি থেকে ফিরে এসে দীপকে সিনেমায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দীপা যায়নি। দীর্ঘ পশ্চাদৃষ্টির পর আমরা সেইখানে ফিরে এলাম। দেবাশিস পায়ে হেঁটেন রিপতির বাড়ির দিকে যেতে যেতে মাঝ রাস্তায় থমকে দাঁড়ালো। তার মনটা তিক্ত হয়েই ছিল। এখন রিপতির বাড়িতে গিয়ে হালকা ঠাট্টা তামাশা, উদ্দেশ্যহীন গল্পগুজব করতে হবে, প্রবালের পিয়ানো বাজনা শুনতে হবে, ভাবতেই তার মন বিমুখ হয়ে উঠল। অনেকদিন পড়াশুনো করা হয়নি, অথচ তার যে কাজ, তাতে রসায়ন ও পদার্থবিদ্যা সম্বন্ধে পৃথিবীর কোথায় কি কাজ হচ্ছে সে বিষয়ে ওয়াকিবহল থাকতে হয়। তার কাছে কয়েকটা বিলিতি বিজ্ঞান পত্রিকা নিয়মিত আসে, কিন্তু গত 2 মাস তাদের মোড়ক পর্যন্ত খোলা হয়নি। দেবাশিস আবার বাড়ি ফিরে চলল। আজ আর আড্ডা বয়, আগের মতো সন্ধেটা পড়াশুনো করেই কাটুক। দীপার রেডিও চালিয়ে দিয়ে চোখ বুজে আরাম চেয়ারে বসেছিল। দেবাশিসকে ফিরে আসতে দেখে রেডিও বন্ধ করে উঠে দাঁড়ালো, উদ্বিগ্ন প্রশ্নভরা চোখে তার পানে চাইল। দেবাশিস যথাসম্ভব সহজ গলায় বলল, ফিরে এলাম, অনেকদিন পড়াশুনো হয়নি, আজ একটু পড়ব। টেলিফোন টেবিলের নিচের থাকে বিলিতি পত্রিকাগুলো জমা হয়েছিল। দেবাশিস সেগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল। সেখানে পত্রিকার মোড়ক খুলে তারিখ অনুযায়ী সাজালো। তারপর বিছানায় শুয়ে পিঠের নিচে বালিশ দিয়ে পড়তে আরম্ভ করল। ও ঘরে দীপা আস্তে আস্তে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। গ্রীষ্মের সন্ধ্যা দ্রুত নিবিড় হয়ে আসছে। পদ্মলোচন বাগানে জল দিচ্ছে। আজ দীপা বাগানে যায়নি। বিকেলবেলা সে সিনেমায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দেবাশিস আহত, লাঞ্ছিত মুখে চলে গেল। দীপার মনটাও কেমন একরকম হয়ে গেল। যতদিন যাচ্ছে তার জীবনটা এমন জট পাকিয়ে যাচ্ছে যে মনে হয় কোনোদিনই এ জট ছাড়ানো যাবে না। মনের মধ্যে একটা নতুন সমস্যা জন্ম নিয়েছে, তার কোনো সমাধান নেই। বাইরে অন্ধকার হয়ে গেছে। পদ্মলোচন বাগানের কাজ শেষ করে চলে গেল। দীপা তখন জানলা থেকে ফিরে নিঃশব্দে দেবাশিসের ঘরের দিকে গেল। দেবাশিস তখন আলো জ্বেলেছে, বিছানায় বালিশ ঠেসান দিয়ে পড়ায় নিমগ্ন। দীপা কিছুক্ষণ দোরের কাছে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ঘরে ঢুকাল, কিন্তু দেবাশিস তাকে দেখতে পেল না। দীপা তখন একেবারে খাটের পাশে গিয়ে দাঁড়ালো। দেবাশিস চমকে চোখ তুলল। দীপা বলল, চা খাবে? দেবাশিস একটু হাসল। দীপা বিকেলবেলার রূঢ়তার জন্যে অনুতপ্ত হয়েছে। সে বলল, তুমি যদি খাও আমিও খাবো, এক্ষুনি আনছি। দীপা হরিণের মতো ছুটে চলে গেল। দেবাশিস কিছুক্ষণ দোরের দিকে চেয়ে থেকে আবার পড়ায় মন দিল। দীপ রান্নাঘরে গিয়ে দেখল নকুল রান্না চড়িয়েছে। সে বলল, নকুল তুমি সরো, আমি চা তৈরি করব। নকুল বলল, চা তৈরি করবে? দাদাবাবু খাবেন বুঝি? তা তুমি কেন করবে বৌদি, আমি করে দিচ্ছি। না, আমি করব, তুমি সরো। নকুল মনে মনে খুশি হলো। আচ্ছা বৌদি, তুমিই করো। নকুলের ছায়াচ্ছন্ন মন অনেকটা পরিষ্কার হলো। এই 2 মাস দেখে শুনে তার ধারণা জন্মেছিল গোড়াতে কোনো কারণে এদের মনের মিল হয়নি। এখন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। ঘি আর আগুন একসঙ্গে কতদিন ঠান্ডা থাকবে? দীপা চা তৈরি করে ট্রের ওপর টি-পট, 2টি পেয়ালা প্রভৃতি বসিয়ে ওপরে উঠে গেল। বসবার ঘরে ট্রে রেখে দেবাশিসের দোরের কাছে এসে বলল, চা এনেছি। দেবাশিস তৎক্ষণাৎ উঠে এসে চায়ের টেবিলে বসিল। দীপা চা পেয়ালায় ঢেলে একটি পেয়ালা দেবাশিসের দিকে এগিয়ে দিল। নিজের পেয়ালাটি হাতে তুলতে গিয়ে খানিকটা চা ছলকে পিরিচে পড়ল। আজ দেবাশিস হঠাৎ ফিরে আসার পর দীপার শরীরটাও যেন শাসনের বাইরে চলে গেছে। থেকে থেকে বুকের মধ্যে আনচান করে উঠছে, মাথার মধ্যে যেন গোলমাল হয়ে যাচ্ছে, কান্নায় গলা বুঝে আসছে। সে কাঁদুনে মেয়ে নয়, এতদিনের দীর্ঘ পরীক্ষায় সে পরম দৃঢ়তার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তবে আজ তারে কি হলো? এক চুমুক চা খেয়ে দেবাশিস বলল, আহ, খাসা চা হয়েছে। কে করলো? নকুল? না, আমি। দীপার গলাটা কেঁপে গেল। মনে হলো শরীরের অস্থিমাংস নরম হয়ে গেছে। সে আস্তে আস্তে বসে পড়ল। দেবাশিস আর কিছু বলল না, কেবল একটু প্রশংসাসূচক হাসল। দীপা 2 চুমুক চা খেয়ে নিজেকে একটু চাঙ্গা করে নিয়ে বলল, তারপর যেন গুনে গুনে কথা বলছে এমনই ভাবে, কাল তুমি আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে? দেবাশিস চকিত চোখে তার পানে চাইল। ক্ষণেক নীরব থেকে বলল, তোমার যদি ইচ্ছে না থাকে আমার মন রাখার জন্য সিনেমা দেখার দরকার নেই। না, আমি দেখতে চাই। চায়ের পেয়ালা শেষ করে দেবাশিস উঠে দাঁড়ালো। বেশ, তাহলে নিয়ে যাব। দেবাশিস নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছে, এমন সময় টেলিফোন বাজল। দীপার বুক আশঙ্কায় ধকধক করে উঠল। কার টেলিফোন? দেবাশিস গিয়ে টেলিফোন ধরল। হ্যালো? অন্যদিক থেকে কে কথা বলছে, কি কথা বলছে দীপা শুনতে পেল না, কেবল দেবাশিসের কথা একাগ্র হয়ে শুনতে লাগল। ও, কি খবর? না, আজ বাড়িতেই আছি। না, শরীর ভালো আছে। এখন? ও, বুঝেছি। আচ্ছা, আমি যাচ্ছি। না না, কষ্ট কিসের?
আচ্ছা আচ্ছা। টেলিফোন নামিয়ে রেখে দেবাশিস কবজির ঘড়ির দিকে তাকালো। 8:05। আমাকে একবার বেরোতে হবে, হেঁটেই যাব, আধ ঘন্টার মধ্যে ফিরে আসব। সে বেরিয়ে গেল। দীপা কোনো প্রশ্ন করল না। সে জানতে পারল না দেবাশিস কোথায় যাচ্ছে। একলা বসে বসে ভাবতে লাগলো কে দেবাশিসকে টেলিফোন করেছিল। দেবাশিস আধ ঘন্টার মধ্যে ফিরল না। তারপর আরও কিছুক্ষণ কেটে গেল। নকুল নিচে থেকে এসে বলল, হ্যাঁ বৌদি, দাদাবাবু কোথায় গেল, কখন ফিরবে? দীপা বলল, তা তো জানি না নকুল, কোথায় যাচ্ছেন বলে যাননি, শুধু বললেন আধ ঘন্টার মধ্যে ফিরবেন। নকুল বলল, আধ ঘন্টা তো কখন কেটে গেছে, খাবার সময় হলো, কখনো তো এমন দেরি করে না। নকুল চিন্তিতভাবে বিজবিজ করতে করতে নিচে নেমে গেল। একজনের উদ্বেগ অন্যের মনে সঞ্চারিত হয়। দীপার মনেও উৎকণ্ঠায় ভলে উঠল। নানা রকম বাস্তব অবাস্তব সম্ভাবনা তার মাথার মধ্যে উকিঝুঁকি মারতে লাগল। 9:05 টেলিফোন বেজে উঠতেই দীপা চমকে উঠে দাঁড়ালো। ভয়ে ভয়ে গিয়ে টেলিফোন তুলে কানে ধরল, ক্ষীণ স্বরে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে স্বর এলো, আমি। গলা চিনতে পারছো? দীপার গলা আরও ক্ষীণ হয়ে গেল। হ্যাঁ। তোমার স্বামী বাড়িতে আছে? না। খবর সব ভালো? হ্যাঁ। তোমার স্বামী কোনো গোলমাল করেনি? না। তুমি যেমন ছিলে তেমনই আছো? হ্যাঁ। আমার নাম কাউকে বলনি? না। মা কালীর নামে দিব্যি করেছ মনে আছে? আছে। আচ্ছা, আজ এই পর্যন্ত, সাবধানে থেকো, আবার টেলিফোন করব। দীপা আর কথা বেরোলো না। সে টেলিফোন রেখে আবার এসে বসল। মনে হলো তার দেহের সমস্ত প্রাণ শক্তি ফুরিয়ে গেছে। দুহাতে মুখ ঢেকে সে চেয়ারে পড়ে রইল। 9:30টার সময় নকুল আবার এসে বলল, বৌদি, দাদাবাবু এখনও এলো না, আমার ভালো ঠেকছে না। এই সময় তৃতীয়বার টেলিফোন বেজে উঠল। দীপার মুখ সাদা হয়ে গেল। সে সমস্ত শরীর শক্ত করে উঠে গিয়ে ফোন ধরল। মেয়েলি গলার আওয়াজ শুনল, হ্যালো, এটা কি দেবাশিস ভট্টের বাড়ি? দীপার বুক ধড়ফড় করে উঠল। সে মনে মতে উচ্চারণ করল, হ্যাঁ। আপনি কি তার স্ত্রী? হ্যাঁ। দেখুন, আমি হাসপাতাল থেকে বলছি, আপনি একবার আসতে পারবেন? কেন, কি হয়েছে? আপনার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হাসপাতালে আনা হয়েছে, আপনি চট করে আসুন। দীপার মুখ থেকে বুক ফাটা প্রশ্ন বেরিয়ে এলো, বেঁচে আছেন? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে জ্ঞান হয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি। কোন হাসপাতাল? রাসবিহারী হাসপাতাল, এমার্জেন্সি ওয়ার্ড। ফোন রেখে দিয়ে দীপা ফিরল। দেখল নকুল তার পিছনে এসে দাঁড়িয়েছে। নকুল ব্যাকুল চোখে চেয়ে বলল, বৌদি। নকুলের শঙ্কাবিবশ মুখ দেখে দীপা নিজের হৃদয়টাও দেখতে পেল। আজকের দীপা আর 2 মাস আগের দীপা নেই, সব ওলটপালট হয়ে গেছে। তার মাথাটা একবার ঘুরে উঠল। তারপর সে দৃঢ়ভাবে নিজেকে সামলে নিয়ে বলল, তোমার দাদাবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। নকুল আস্তে আস্তে মেঝের উপর বসে পড়ল। দীপা বলল, না নকুল, এ সময় ভেঙে পড়লে চলবে না, চলো এক্ষুনি হাসপাতালে যেতে হবে। দীপা নকুলকে হাতে ধরে টেনে দাঁড় করালো। ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু যখন হাসপাতালে পৌঁছলেন তখন রাত্রি 10টা। হাসপাতালের দরদালানে লোক কমে গেছে। একপাশে এক বেঞ্চিতে একটি যুবতী শরীর শক্ত করে বসে আছে। তার পায়ের কাছে জবুথবু হয়ে বসে আছে একটি বুড়ে চাকর। যুবতীর চোখে বিভীষিকাময় সম্ভাবনার আতঙ্ক। একটি নার্স ব্যোমকেশকে দেখে এগিয়ে এলো। রাখালবাবু বললেন, থানা থেকে আসছি, আসুন। নার্স তাদের ভিতরে নিয়ে গিয়ে একটি ঘরে বসানো। বলল, একটু বসুন, ডাক্তার গুপ্ত আপনাদেরই জন্য অপেক্ষা করছেন। নার্স চলে গেল। অল্পক্ষণ পরে ডাক্তার গুপ্ত এলেন। মধ্যবয়স্ক মধ্যমাকৃতি মানুষ। 20 বছর ধরে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেও ক্লান্ত হননি, বরং প্রাণশক্তি আরও বেড়েছে। রাখালবাবু নিজের এবং ব্যোমকেশের পরিচয় দিলে ডাক্তার হেসে বললেন, আরে মশাই, আজ দেখছি অসাধারণ ঘটনা ঘটার দিন। ব্যোমকেশবাবুর সঙ্গেও পরিচয় হলো। বসুন বসুন। 3 জন বসলেন। রাখালবাবু বললেন, ব্যাপার কি বলুন দেখি। ডাক্তার গুপ্ত বললেন, আরে মশাই, আশ্চর্য ব্যাপার, অভাবনীয় ব্যাপার। আমি 20 বছর ডাক্তারি করছি, এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি। অবশ্য ডাক্তারি কেতবে 2-4টে উদাহরণ পাওয়া যায়, কিন্তু সচক্ষে দেখা কোটিকে গুটিক মিলে। ব্যোমকে শেষে বলল, রহস্য নিয়েই আমার কারবার। আপনি আমাকে অবাক করে দিয়েছেন। মনে হচ্ছে একটা মনের মতো রহস্য এতদিনে পাওয়া গেছে। আপনি গোড়া থেকে সব কথা বলুন। ডাক্তার বললেন, বেশ, তাই বলছি। আজ রাত্রি 8:30টার সময় 3টে ছোকরা একজন অজ্ঞান লোককে ট্যাক্সিতে নিয়ে এখানে এলো। তারা রবীন্দ্র সরোবরে বেড়াতে গিয়েছিল, দেখল একটা গাছের তলায় বেঞ্চির পাশে মানুষ পড়ে আছে। দেশলাই জেলে মানুষটাকে দেখল, তার পিঠের বাঁ দিকে সজারুর কাঁটা বিঁধে আছে। লোকটা কিন্তু মরেনি, অজ্ঞান হয়ে পড়েছে। ওদের মধ্যে একজন লোকটিকে চিনতে পারল। তাদের ফ্যাক্টরির মালিক
দেবাশিস ভট্ট। তখন তারা তাকে হাসপাতালে নিয়ে এলো। ছোকরাকে টেবিলে শুইয়ে পরীক্ষা করলাম। সজারুর কাঁটা দিয়ে হত্যা করার কথা সবাই জানে। আমি ভাবলাম এক্ষেত্রে কাঁটা বোধহয় হার্ট পর্যন্ত পৌঁছয়নি, কিন্তু হার্ট পরীক্ষা করতে গিয়ে দেখি অবাক কাণ্ড, হার্ট নেই। তারপর বুকের ডান দিকে হার্ট খুঁজি পেলাম। প্রকৃতির খেয়ালে ছোকরার ডান দিকে হার্ট নিয়ে জন্মেছে। সজারুর কাঁটা হার্টকে বিঁধতে পারেনি বটে, কিন্তু বাঁ দিকের ফুসফুসে বিঁধেছে। সেটাও কম সিরিয়াস নয়। যতক্ষণ কাঁটা বিঁধে আছে ততক্ষণ রক্তক্ষরণ হচ্ছে না, কিন্তু কাঁটা বার করলেই ফুসফুসের মধ্যে রক্তপাত হয়ে মৃত্যু হতে পারে। যা হোক, খুব সাবধানে পিঠ থেকে কাঁটা বার করলাম। 6 ইঞ্চি লম্বা কাঁটা, তার 2 ইঞ্চি বাইরে বেরিয়েছিল, বাকিটা সোজা ফুসফুসের মধ্যে ঢুকেছিল। এই দেখুন সেই কাঁটা। ডাক্তার পকেট থেকে একটি সজারুর কাঁটা বার করে ব্যোমকেশের হাতে দিলেন। সজারুর কাঁটা অনেকেই দেখেছেন, সবিস্তারে বর্ণনার প্রয়োজন নেই। এই কাঁটাটি নিরুনের মতো সরু, কাঁচের কাঠির মতো অনমনীয় এবং ডাক্তারি শল্যের মতো তীক্ষ্ণগ্র। মারাত্মক অস্ত্রটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে ব্যোমকেশ রাখালবাবুর হাতে দিল, বলল, তারপর বলুন। ডাক্তার বললেন, কাঁটা বার করলাম। ছোকরার বরাত ভালো, ফুসফুসের মধ্যে রক্তপাত হলো না। কিছুক্ষণ পরে জ্ঞান হলো। নিজের ঠিকানা ও ফোন নম্বর দিয়ে স্ত্রীর কাছে খবর পাঠাতে বলল। তারপর তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়ালাম। ওর স্ত্রী যখন এলো তখনও ঘুমোচ্ছে। ব্যোমকেশ বলল, বাইরে একটি মেয়ে বসে আছে, সেই কি? ডাক্তার বললেন, হ্যাঁ, দেবাশিসের স্ত্রী। ও স্বামীর কাছে থাকতে চায়, কিন্তু এখন তো তা সম্ভব নয়। ওকে বললাম বাড়ি ফিরে যাও, কিন্তু ও যাবে না। ওকে স্বামীর কাছে যেতে দেওয়া হয়েছিল। একবার ঘরে গিয়ে স্বামীকে দেখে এসেছে। আমরা আশ্বাস দিয়েছি আশঙ্কার বিশেষ কারণ নেই, তুমি বাড়ি যাও, কাল সকালে আবার এসো। কিন্তু ও কিছুতেই যাবে না। ব্যোমকেশ উঠবার উপক্রম করে বলল, আচ্ছা, আমি একবার চেষ্টা করে দেখি। ডাক্তার বললেন, বেশ তো, দেখুন না। কিন্তু একটা কথা, ওর স্বামীকে কেউ খুন করবার চেষ্টা করেছিল এ কথা ওকে বলা হয়নি। বলা হয়েছে অ্যাক্সিডেন্টে বুকে চোট লেগেছে। আপনারাও তাই বলবেন। মেয়েটি এমনিতেই শক পেয়েছে, ও কথা শুনলে আরও বেশি শক পাবে। না, বলবো না। রাখালবাবু বললেন, সজারুর কাঁটা আমি রাখলাম, এই নিয়ে 4টে হলো। দীপা বেঞ্চির ওপর ঠিক আগের মতোই সোজা হয়ে বসেছিল। ব্যোমকেশ আর রাখালবাবু তার কাছে যেতেই সে উঠে দাঁড়ালো। রাখালবাবু বললেন, আমি পুলিশের লোক, ইনি শ্রী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশের নাম দীপার মনে কোনো দাগ কাটল না। তার শঙ্কাভরা চোখ একবার এর মুখে একবার ওর মুখে যাতায়াত করতে লাগল। ব্যোমকেশ নরম সুরে বলল, আপনি ভয় পাবেন না। আপনার স্বামীর গুরুতর আঘাত লেগেছিল বটে, কিন্তু জীবনের আশঙ্কা আর নেই। দীপা দাঁত দিয়ে ঠোঁট চেপে বোধ করি নিজেকে সংযত করল। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, আমাকে ও ঘরে থাকতে দিচ্ছে না কেন? ব্যোমকেশ বলল, দেখুন, আপনার স্বামীকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এ সময় আপনি তার কাছে থেকে কি করবেন? তার চেয়ে না, আমাকে যদি ও ঘরে থাকতে না দেওয়া হয়, আমি সারা রাত্রি এখানে বসে থাকব। ব্যোমকেশ বলল, কিন্তু রোগীর ঘরে ডাক্তার আর নার্স ছাড়া এ সময় অন্য কারোর থাকা নিষেধ। দীপা বলল, আমি কিছু করব না, খাটের একপাশে চুপটি করে বসে থাকব। ব্যোমকেশ আরও কিছুক্ষণ দীপাকে বোঝাবার চেষ্টা করল, কিন্তু তাকে টলাতে পারল না। তখন সে মাথা চুলকে বলল, আচ্ছা, ডাক্তারবাবুকে বলে দেখি। দেবাশিসবাবুর কি অন্য কোনো আত্মীয় এখানে নেই? না, ওর অন্য কোনো আত্মীয় নেই। আপনার নিশ্চয়ই আত্মীয় স্বজন আছেন, তারা কোথায় থাকেন তাদের খবর দেওয়া হয়েছে? দীপা বলল, তারা কাছেই থাকেন, কিন্তু তাদের খবর দিতে ভুল হয়ে গেছে। ব্যোমকেশ বলল, ঠিকানা দিন, আমরা তাদের খবর দিচ্ছি। দীপা ঠিকানা ও টেলিফোন নম্বর দিল। তখন ডাক্তার গুপ্তের কাছে ফিরে গিয়ে বলল, ডাক্তারবাবু, বউটিকে স্বামীর কাছে থাকতে দিন। ও বুদ্ধিমতী বলেই মনে হলো, কিন্তু বড় ভয় পেয়েছে। ডাক্তারবাবু 2-1বার আপত্তি করলেন। স্ত্রীজাত বড় ভাবপ্রবণ, আবেগের বশে যদি স্বামীকে আঁকড়ে ধরে ইত্যাদি। শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। ব্যোমকেশ দীপাকে ডেকে এনে যে ঘরে দেবাশিস ছিল সেই ঘরে নিয়ে গেল। দীপা পা টিপে গিয়ে খাটের পাশে দাঁড়ালো। সামনের দিকে ঝুঁকে ব্যগ্র চোখে দেবাশিসের মুখ দেখল। দেবাশিস পাশ ফিরে শুয়ে ঘুমুচ্ছে। তার মুখের ভাব শান্ত, প্রসন্ন। দীপা তার মুখের ওপর চোখ রেখে অতি সন্তর্পণে খাটের পাশে বসল। একজন নার্সও সঙ্গে এসেছিল। সে ঠোঁটে আঙুল রেখে দীপাকে সতর্ক করে দিল। রাত্রি 11টার সময় হাসপাতাল থেকে বেরোবার পথে রাখালবাবু ব্যোমকেশের পানে চাইলেন। বউটির বাপের বাড়িতে টেলিফোন করতে হবে,
ব্যোমকেশ বলল, না, সশরীরে সেখানে উপস্থিত হওয়া দরকার। আজ রাত্রি তোমার বিশ্রাম নেই। রাখালবাবু বললেন, আমি বিশ্রামের জন্য ব্যস্ত নই। পুলিশের গাড়িতে দীপার বাপের বাড়িতে পৌঁছতে 5 মিনিটও লাগল না। রাস্তা নিরালা, বাড়ির সদরদোর বন্ধ। রাখালবাবু সজোরে কড়া নাড়লেন। কিছুক্ষণ পরে বিজয় ঘুম চোখে দরজা একটু ফাঁক করে বলল, কে, কি চাই? রাখালবাবু বললেন, ভয় নেই, দোর খুলুন, আমরা পুলিশের লোক। ইতিমধ্যে নীলমাধব উপস্থিত হয়েছেন। বিজয় দোর খুলে দিল। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ভিতরে এসে প্রশ্ন করলেন, দেবাশিস ভট্ট আপনাদের কে? নীলমাধব বললেন, আমার জামাই। কি হয়েছে? রাখালবাবু বললেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার জামাই বুকে আঘাত পেয়ে হাসপাতালে আছেন। আপনার মেয়েও খবর পেয়ে সেখানে গিয়েছেন। কোন হাসপাতালে? রাসবিহারী হাসপাতালে। ভয় পাবেন না, আঘাত গুরুতর হলেও জীবনের আশঙ্কা নেই। আমরা এক্ষুনি যাচ্ছি। বিজয়, তুমি এদের বসাও, আমি তোমার মাকে নিয়ে যাচ্ছি। তিনি ছুটে বাড়ির ভিতর চলে গেলেন। ব্যোমকেশ বিজয়কে প্রশ্ন করল, দেবাশিসবাবু আপনার ভগ্নিপতি? হ্যাঁ। আমিও হাসপাতালে যাব? না, আপনার সঙ্গে আমাদের একটু আলোচনা আছে। খানিক পরে নীলমাধব আধ ঘণ্টা টানা স্ত্রীকে নিয়ে বেরিয়ে এলেন। রাখালবাবু বললেন, আপনারা পুলিশের গাড়িতেই যান, গাড়ি আপনাদের পৌঁছে দিয়ে ফিরে আসবে। ততক্ষণ আমরা এখানেই আছি। তাদের রওনা করে দিয়ে তিনজনে বৈঠক ঘরে এসে বসলেন। ব্যোমকেশ বিজয়কে প্রশ্ন করলেন, আপনার বোনের কতদিন বিয়ে হয়েছে? বিজয় বলল, 2 মাসের কিছু বেশি। আপনার ভগ্নিপতি কি কাজ করেন? বিজয় প্রজাপতি প্রসাধন ফ্যাক্টরির কথা বলল। তার আত্মীয় স্বজন কেউ নেই? যতদূর জানি কেউ নেই। বন্ধুবান্ধব? অন্য বন্ধুবান্ধবের কথা জানি না, কিন্তু নৃপতিদার আড্ডায় যারা যায় তাদের সঙ্গে দেবাশিসের ঘনিষ্ঠতা আছে। নৃপতি লাহার আড্ডার পরিচয় দিয়ে বিজয় বলল, কিন্তু এসব প্রশ্ন কেন? ব্যোমকেশ একবার রাখালবাবুর সঙ্গে দৃষ্টি বিনিময় করে বলল, আপনাকে বলছি, আপনি অন্য কাউকে বলবেন না। দেবাশিসবাবুকে কেউ খুন করবার চেষ্টা করেছিল। বিজয়ের চোখ জলজল করে উঠল। উত্তেজনার ঝোঁকে কথাটা বলে ফেলেই বিজয় থমকে গেল। আর কিছু বলতে চায় না, এসে কথা বলে আসল কথাটা চাপা দিতে চায়। তখন ব্যোমকেশ গম্ভীরভাবে বলল, দেখুন, দেবাশিসবাবুর শত্রু তাকে খুন করবার চেষ্টা করেছিল। দৈবক্রমে তার প্রাণ বেঁচে গেছে। আপনি যদি আসামিকে আড়াল করতে চান তাহলে সে আবার চেষ্টা করবে। আপনি কি চান আপনার বোন বিধবা হন? তখন বিজয় বলল, আমি যা জানি বলছি, কিন্তু কে আসামি আমি জানি না। বিজয় দীপার প্রেম কাহিনী শোনাল। শুনে ব্যোমকেশ একটু চুপ করে রইল। তারপর বলল, মনে হয় আপনার বোনের ছেলে মানুষই ভালোবাসার নেশা কেটে গেছে। আচ্ছা, আজ আমরা উঠলাম। কাল বিকেলবেলা আমরা নৃপতিবাবুর বাড়িতে যাব। আপনিও উপস্থিত থাকবেন। ইতিমধ্যে পুলিশের গাড়ি ফিরে এসেছিল। ব্যোমকেশ গাড়িতে উঠে রাখালবাবুকে বলল, আজ এই পর্যন্ত, কাল সকালে আবার হাসপাতালে যাব। হাসপাতালে রাত্রি 2:30টার সময় দেবাশিসের ঘুম ভাঙল। চোখ চেয়ে দেখল একটি মুখ তার মুখের পানে ঝুঁকে অপলক চেয়ে আছে। ভারী মিষ্টি মুখখানি। দেবাশিস আস্তে আস্তে বলল, দীপা, কখন এলে? দীপা উত্তর দিতে পারল না। দেবাশিসের কপালে কপাল রেখে চুপ করে রইল। দীপা, খিদে পেয়েছে। দীপা তড়িৎ মাথা তুলল। ঘাড় ফিরিয়ে দেখল নার্স ঘরে প্রবেশ করেছে। নার্স ইতিপূর্বে আরও কয়েকবার ঘরে এসে রুগীকে দেখে গেছে। বলল, কি খবর, ঘুম ভেঙেছে? দীপা বলল, হ্যাঁ, বলছেন খিদে পেয়েছে। নার্স হেসে বলল, বেশ, আমি ওভালটিন তৈরি করে রেখেছি, এক্ষুনি আনছি। আগে একবার নাড়িটা দেখি। নাড়ি দেখে নার্স বলল, চমৎকার, আমি এই এলুম বলে। নার্সের সঙ্গে সঙ্গে দীপা দোর পর্যন্ত গেল। নকুল তখনও দোরের পাশে বসেছিল, উঠে দাঁড়ালো। বলল, বৌদি, দাদাবাবু খেতে চাইছে? দীপা বলল, হ্যাঁ। জয় জগদীশ্বর, তাহলে আর ভয় নেই। বৌদি, তুমিও তো কিছু খাওনি, তোমার খিদে পায়নি? দীপা একটু চুপ করে থেকে বলল, পেয়েছে। নকুল, তুমি বাড়ি যাও, নিজে খেও আর আমার জন্য কিছু নিয়ে এসো। আচ্ছা বৌদি। নকুল চলে গেল। নার্স ফিডিং কাপে ওভালটিন এনে দেবাশিসকে খাওয়ালো। তারপর দেবাশিস তৃপ্তির নিঃশ্বাস ফেলে দীপার একটি হাত মুঠির মধ্যে নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। ভোর হলে দীপার মা, বাবা, বিজয় সকলে আবার এলেন। দেবাশিস তখন ঘুমোচ্ছে। দীপার মা দীপাকে বললেন, দীপা, আমরা এখানে আছি, তুই বাড়ি যা, সেখানে স্নান করে একটু কিছু মুখে দিয়ে আবার আসিস। দীপা বলল, না, নকুল আমার জন্য খাবার এনেছিল, আমি খেয়েছি। বেলা আন্দাজ 10টার সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু হাসপাতালে এলেন।
ডাক্তার গুপ্ত একগাল হেসে বললেন, ভালো খবর, ছোকরা এ যাত্রা বেঁচে গেল, সকালে বেশ চাঙ্গা হয়ে উঠেছে, তবু এখনও অন্তত 2-3 দিন হাসপাতালে থাকতে হবে। রাখালবাবু বললেন, ভালো, আমরা তাহলে তার সঙ্গে দেখা করতে পারি? ডাক্তার বললেন, পারেন, কিন্তু 10 মিনিটের বেশি নয়। ব্যোমকেশ বলল, আপাতত 10 মিনিটই যথেষ্ট। দেবাশিস তখন পাশ ফিরে বিছানায় শুয়েছিল আর দীপা তার মুখের কাছে ঝুঁকে চুপি চুপি কথা বলছিল। ব্যোমকেশ আর রাখালবাবুকে আসতে দেখে লজ্জিতভাবে উঠে দাঁড়াল। ব্যোমকেশ স্মিত মুখে দীপাকে বলল, আপনি কাল থেকে এখানে আছেন, এবার অন্তত ঘণ্টাখানেকের জন্য যেতে হবে, আমরা ততক্ষণ দেবাশিস বাবুর কাছে আছি। দেবাশিস ক্ষীণ কণ্ঠে বলল, আমিও তো সেই কথাই বলছি। দীপা একটু ইতস্তত করল, তারপর অনিচ্ছাভরে ঘর থেকে বেরিয়ে গেল। বলে গেল, আমি আধ ঘন্টার মধ্যেই আসব। নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা আপনাকে 2-4টি প্রশ্ন করব। দেবাশিস বলল, বেশ তো, করুন। অতঃপর প্রশ্নোত্তর আরম্ভ হল। আপনি কাল সন্ধ্যের পর লেকে বেড়াতে গিয়েছিলেন? ঠিক বেড়াতে যাইনি, তবে গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? একজন বন্ধু টেলিফোন করে ডেকেছিল। কে বন্ধু? নাম কি? খড়গ বাহাদুর। নেপালি নাকি? হ্যাঁ, নামকরা ফুটবল খেলোয়াড়। ও সেই, তার লেকের ধারে ডেকেছিল কেন? ব্যক্তিগত কারণ। যদি না বললে চলে? চলবে না, বলুন। ওর কিছু টাকার দরকার হয়েছিল, তাই আমার কাছে ধার চাইবার জন্য ডেকেছিল। আপনার বাড়িতে আসেনি কেন? তা জানি না, বোধহয় বাড়িতে আসতে সংকোচ হয়েছিল, যদি কেউ জানতে পারে। কত টাকা চেয়েছিল? 1000। আপনি টাকা নিয়ে গিয়েছিলেন? না না, খড়গ টেলিফোনে টাকার কথা বলেনি, শুধু জরুরি দরকার আছে বলেছিল। তারপর গিয়ে দেখলাম সে বড় ফটকের কাছে দাঁড়িয়ে আছে। দুজনে গিয়ে একটা বেঞ্চিতে বসলাম। খড়গ টাকার কথা বলল, আমি রাজি হলাম। কিছুক্ষণ কথাবার্তার পর খড়গ চলে গেল, তার অন্য একজনের সঙ্গে দেখা করবার ছিল। আমি একলা বসে রইলাম। হঠাৎ পিঠে দারুণ যন্ত্রণা হলো, তারপর আর মনে নেই। পেছন দিকে কাউকে দেখতে পেয়েছিলেন? না। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার হৃৎপিণ্ড যে শরীরের ডান দিকে, একথা আপনার স্ত্রী নিশ্চয় জানে? দেবাশিস চোখ বুজে একটু চুপ করে রইল। শেষে বলল, না, ও বোধহয় জানে না। আপনার বন্ধুরা জানেন? না, আমার বন্ধু বড় কেউ নেই, সহকর্মী আছে। সম্প্রতি মাস 2 থেকে আমি রিপতিদার বাড়িতে যাই, সেখানে কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। রিপতিবাবুর বাড়ির বন্ধুরা কেউ জানে? না। কেউ জানে না? বাবা জানতেন আর ডাক্তারবাবুরা জানেন। আচ্ছা, আজ আর আপনাকে বেশি প্রশ্ন করব না, আপনি সেরে উঠুন, তারপর যদি দরকার হয় তখন দেখা যাবে। সন্ধ্যের পর রিপতির ঘরে আড্ডাধারীরা সকলেই উপস্থিত হয়েছিল। বিজয়ও ছিল। সকলের মুখেই উদ্বেগের গাম্ভীর্য। আজ প্রবাল পিয়ানো বাজাচ্ছে না, তক্তপোষের উপর গালে হাত দিয়ে বসে আছে। বিজয়ের মুখে দেবাশিসের কথা শোনার পর সকলেই মহীয়মান। খবরের কাগজের দুঃসংবাদ হঠাৎ নিজের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। প্রবাল মুখ তুলে প্রশ্ন করল, ব্যোমকেশ বক্সী কে? কপিল মুখের একটা ব্যঙ্গ বঙ্কিম ভঙ্গি করল। বিজয় উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু উত্তর দেওয়ার দরকার হল না। সদর দরজার বাইরে জুতোর শব্দ শোনা গেল। পরক্ষণেই ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু প্রবেশ করলেন। সকলে উঠে দাঁড়াল। রিপতি এগিয়ে গিয়ে বলল, আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছি। আমার নাম রিপতি লাহা। এরা। রিপতি এক এক করে কপিল, প্রবাল, সুজন আর খড়গ বাহাদুরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর চেয়ারে বসিয়ে সিগারেট দিল। বিজয়ের মুখে আমরা সবই শুনেছি। ব্যোমকেশ একটু ভর্ৎসনার চোখে বিজয়ের পানে চাইল। বিজয় কুষ্ঠিতভাবে বলল, হ্যাঁ ব্যোমকেশবাবু, এরা ছাড়ল না, সজারুর কাটার কথা এদের বলেছি। খড়গ বাহাদুর বলল, আচ্ছা ব্যোমকেশবাবু, এই যে সজারুর কাটা নিয়ে ব্যাপার, এটা কি? আপনার কি মনে হয় এসব একটা পাগলের কাজ? ব্যোমকেশ বলল, পাগলের কাজ হতে পারে, আবার পাগল সাজার চেষ্টাও হতে পারে। সুজন বলল, সেটা কি রকম? ব্যোমকেশ বলল, পাগল সাজলে অনেক সময় খুনের দায় নিষ্কৃতি পাওয়া যায়, বড়জোর পাগলা গাড়াতে বন্ধ করে রাখে, ফাঁসি হয় না, এই আর কি। আপনারা দেবাশিসবাবুর বন্ধু, তার জীবন সম্বন্ধে নিশ্চয় অনেক কিছু জানেন। রিপতি বলল, দেবাশিসের সঙ্গে আমাদের পরিচয় বেশি দিনের নয়, আমাদের মধ্যে কেবল প্রবাল তাকে আগে থেকে চিনত, বলে প্রবালের দিকে আঙুল দেখালো। ব্যোমকেশ প্রবালের দিকে চাইল। প্রবাল গলা পরিষ্কার করে বলল, স্কুলে দেবাশিসের সঙ্গে এক ক্লাসে পড়েছিলাম, তার সঙ্গে পরিচয় ছিল, কিন্তু বন্ধুত্ব ছিল না। বন্ধুত্ব ছিল না? বন্ধুত্ব ছিল না, অসদ্ভাবও ছিল না। তারপর ও পাস করে দিল্লি চলে গেল, অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। মাস 2 আগে এই ঘরে তাকে আবার দেখলাম। ও। ব্যোমকেশ সিগারেটে 2-3টে টান দিয়ে খড়গ বাহাদুরের দিকে চোখ ফেরাল। বলল, কাল রাতে আন্দাজ 8টার সময় আপনি দেবাশিসবাবুকে টেলিফোন করেছিলেন?
খড়গবাহাদুর বোধহয় প্রশ্নটা প্রতীক্ষা করছিল, সংযত স্বরে বলল, হ্যাঁ। কোথা থেকে টেলিফোন করেছিলেন? এখান থেকে। নৃপতিদার টেলিফোন আছে, আমরা সকলেই দরকার হলে ব্যবহার করি। কাল আমরা সকলেই এখানে ছিলাম, দেবাশিস ছাড়া। তার আশায় অনেকক্ষণ এখানে অপেক্ষা করলাম, কিন্তু সে যখন এলো না তখন তাকে টেলিফোন করেছিলাম। তারপর লেকে দেখা হয়েছিল। এখন একটা কথা বলুন দেখি, আপনি যখন দেবাশিস বাবুকে ছেড়ে চলে আসেন তখন আশেপাশে কাউকে দেখেছিলেন? দেখে থাকলেও লক্ষ্য করিনি। আমরা একটা গাছের তলায় বেঞ্চিতে বসেছিলাম, অন্ধকার হয়ে গিয়েছিল, লোকজন বেশি ছিল না। ব্যোমকেশ তখন নৃপতিকে বলল, আপনাকে একটি কাজ করতে হবে, আমরা পৃথকভাবে আপনাদের প্রশ্ন করতে চাই। আমরা একটা ঘরে গিয়ে বসব আর আপনারা এক এক করে আসবেন। ছোট্ট একটা ঘর পাওয়া যাবে কি? নৃপতি বলল, পাশেই ছোট ঘর আছে, আসুন দেখাচ্ছি। ছোট্ট ঘরটিতে এজলাস বসল, প্রশ্নোত্তর চলল, চাকর কফি দিয়ে গেল, এক এক করে সকলে সাক্ষী দিল। সবশেষে এলো বিজয়। ব্যোমকেশ তাকে বলল, বিজয়বাবু, আপনার বোনের আইবুড়োবেলার বই খাতা জিনিসপত্র নিশ্চয়ই এখনও আপনাদের বাড়িতে আছে। বেশ, কাল আমরা যাব, একটু নেড়েচেড়ে দেখব, যদি দরকারি কিছু পাওয়া যায়। আচ্ছা। অতঃপর সভা ভঙ্গ হল। 10টা বাজতে তখন বেশি দেরি নেই। পরদিন সকাল 8টার সময় বিজয় নিজেদের বাড়িতে অপেক্ষা করছিল। ব্যোমকেশ আর রাখালবাবু আসতেই তাদের দোতলায় দীপার ঘরে নিয়ে গেল। বলল, এইটে দীপার ঘর, এই ঘরেই তার যা কিছু আছে, বিশেষ কিছু নিয়ে যায়। বেশ বড় ঘর, জানলার পাশে খাট বিছানা, অন্য পাশে টেবিল চেয়ার, বইয়ের আলমারি। পিছনের দেওয়ালে একটি এসরাজ ঝুলছে। টেবিলের মাঝখানে ছোট্ট একটি জাপানি ট্রানজিস্টার রাখা আছে। ব্যোমকেশ ঘরের চারদিকে একবার সন্ধানী চোখ ফিরিয়ে বলল, দীপা দেবীর দেখছি গান বাজনার শখ আছে। বিজয় বলল, হ্যাঁ, একটু আটটু এসরাজ বাজাতেও জানে, নিজের চেষ্টাতে শিখেছে। লেখাপড়া কতদূর শিখেছেন? স্কুলের পড়া শেষ পর্যন্ত পড়েছে, কলেজে দেওয়া হয়নি। আপনার বাবা বাড়িতে আছেন? না, বাবা মা হাসপাতালে গেছেন। দেবাশিসবাবু ভালো আছেন, আমি টেলিফোনে খবর নিয়েছিলাম, বোধহয় 2-3 দিনের মধ্যেই ছেড়ে দেবে। হ্যাঁ, আপনারা চা খাবেন? ব্যোমকেশ রাখালবাবুর দিকে একবার তাকিয়ে বলল, আপত্তি কি, একবার হয়েছে, কিন্তু অধিকন্তু নদশায়। আচ্ছা, আমি চা নিয়ে আসছি, আপনারা দেখুন, বইয়ের আলমারির চাবি খুলে দিয়েছি, খাটের তলায় দুটো ট্রাঙ্ক আছে, তার চাবিও খোলা। বিজয় বেরিয়ে যাওয়ার পর ব্যোমকেশ রাখালবাবুকে বলল, ঘরে তল্লাশ করার মতো বিশেষ কিছু নেই দেখছি, আমি বইয়ের আলমারিটা দেখি, তুমি ততক্ষণ ট্রাঙ্ক দুটো হাটকাও। রাখালবাবু খাটের তলা থেকে ট্রাঙ্ক দুটো টেনে বার করলেন। ব্যোমকেশ আলমারি খুলে বই দেখতে লাগল। বইগুলি বেশ পরিচ্ছন্নভাবে সাজানো। প্রথম সারিতে কবিতা আর গানের বই, সঞ্চয়িতা, গীতবিতান, দ্বিজেন্দ্র গীতিকা, নজরুল গীতিকা প্রভৃতি। দ্বিতীয় থাকে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের কয়েক ভলিউম গ্রন্থাবলী। নিচের থাকে স্কুল পাঠ্য বই। দীপা স্কুলে পড়ার সময় যে বইগুলি পড়েছিল সেগুলি যত্ন করে সাজিয়ে রেখেছে। ব্যোমকেশ বইগুলি এক একে খুলে দেখল, কিন্তু কোথাও এমন কিছু পেল না যা থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়। আধুনিক কোনো লেখকের বই আলমারিতে নেই, এমনকি শরৎচন্দ্রের বইও না। এ থেকে পারিবারিক গোড়ামির পরিচয় পাওয়া যায়, দীপার মানসিক প্রবণতার কোনো ইশারা তাতে নেই। ব্যোমকেশদা, একবার এদিকে আসুন। ব্যোমকেশ রাখালবাবুর পাশে গিয়ে দাঁড়াল। তিনি একটা খোলা ট্রাঙ্কের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। সামনে মেয়েলি জামাকাপড়ের স্তূপ, হাতে পোস্টকার্ড আয়তনের একটি সুদৃশ্য বাঁধানো খাতা। খাতাটি ব্যোমকেশের দিকে এগিয়ে দিয়ে রাখালবাবু বললেন, কাপড় চোপড়ের তলায় ছিল, পড়ে দেখুন। অটোগ্রাফের খাতা, বেশিরভাগ পাতাই খালি। সামনের কয়েকটি পাতায় উদয়মাধব প্রভৃতি বাড়ির কয়েকজনের হস্তাক্ষর, 2-1টি মেইলি কাঁচা হাতের নাম দস্তখত। তারপর একটি পাতায় একজনের স্বাক্ষরের ওপর একটি কবিতার ভগ্নাংশ, তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে, পরাণে আমার ঝঞ্ঝার মেঘ ঝলকে। তারপর আর সব পৃষ্ঠা শূন্য। অটোগ্রাফের খাতাটি যে দীপার তাতে সন্দেহ নেই, কারণ মলাটের ওপরেই তার নাম লেখা রয়েছে। যিনি রবীন্দ্রনাথের কবিতা একটু মুচড় দিয়ে উদ্ধৃত করেছেন তার নামটি অপরিচিত নয়, তিনি বিশেষ একটি আড্ডার নিয়মিত সভ্য। ব্যোমকেশ খাটো গলায় বলল, আমাদের সন্দেহ তাহলে মিথ্যে নয়। বাইরে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ চট করে অটোগ্রাফের খাতাটি পকেটে পুরে রাখালবাবুকে চোখের ইশারা করল। বিজয় 2 হাতে 2 পেয়ালা চা নিয়ে এসে টেবিলের উপর রাখল, বলল, আসুন, কিছু পেলেন? রাখালবাবু কেবল গলার মধ্যে শব্দ করলেন। ব্যোমকেশ চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল, সত্যান্বেষণের পথ বড় দুর্গম,
কোথায় কোন কানাগলির মধ্যে সত্য লুকিয়ে আছে কে বলতে পারে। যা হোক, নিরাশ হবেন না, 2-4 দিনের মধ্যেই আসামি ধরা পড়বে। তারপর দুজনে চা খেয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে রাখালবাবু বললেন, তাহলে এখন বাকি রইল শুধু আসামিকে গ্রেপ্তার করা। অবশ্য পাকা রকম সাক্ষী সাবুত না পাওয়া পর্যন্ত তাকে পাকড়ানো যাবে না। ব্যোমকেশ বলল, না, তাকে পাকড়াবার একটা ফন্দি বার করতে হবে, কিন্তু তার আগে নিঃসংশয়ভাবে জানা দরকার দেবাশিসের স্ত্রী এ ব্যাপারে কতখানি লিপ্ত আছে। হাসপাতালে ডাক্তার গুপ্ত ব্যবস্থা করে দিলেন। একটি নিভৃত ঘরে দীপার সঙ্গে ব্যোমকেশ আর রাখালবাবুর কথা হলো। ব্যোমকেশ বলল, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কেন প্রশ্ন করতে চাই এখন জানতে চাইবেন না, পরে আপনিই জানতে পারবেন। দীপা সহজভাবে বলল, কি জানতে চান বলুন। তার মুখে আতঙ্কের ভাব আর নেই, সে তার স্বাভাবিক সাহস অনেকটা ফিরে পেয়েছে। সোয়াল জবাব আরম্ভ হল। রাখালবাবু অচঞ্চল চোখে দীপার মুখের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ বলল, নৃপতি লাহা নামে একটি ভদ্রলোকের বাড়িতে যাদের নিয়মিত আড্ডা বসে, আপনি ওদের চেনেন? দীপার চোখের দৃষ্টি সতর্ক হল। সে বলল, হ্যাঁ চিনি, ওনারা সবাই আমার দাদার বন্ধু। ওরা আপনার বাপের বাড়িতে যাতায়াত করেন? বাড়িতে কাজকর্ম থাকলে আসেন। এদের নাম নৃপতি লাহা, সুজন মিত্র, কপিল বসু, প্রবাল গুপ্ত, খড়গ বাহাদুর। এদের ছাড়া আর কাউকে চেনেন? না, কেবল এদেরই চিনি। আচ্ছা, নৃপতি লাহা বিপত্নিক আপনি জানেন? যেন শুনেছিলাম। এদের মধ্যে আর কারুর বিয়ে হয়েছে কিনা জানেন? বোধহয় আর কারুর বিয়ে হয়নি। প্রবাল গুপ্ত কি বিবাহিত? ঠিক জানি না, বোধহয় বিবাহিত নয়। প্রবাল গুপ্ত বিবাহিত, সম্প্রতি স্ত্রী বিয়োগ হয়েছে। আমি জানতাম না। যাক, কপিল বসু লোকটিকে আপনার কেমন লাগে? ভালোই তো। ওর সম্বন্ধে কোনো কুৎসা শুনেছেন? না। আর সুজন মিত্র, সে সিনেমার আর্টিস্ট, তার সম্বন্ধে কিছু শোনেননি? না, ওসব আমি কিচ্ছু শুনিনি। আপনি সিনেমা দেখতে ভালোবাসেন? হ্যাঁ। সুজন মিত্রের অভিনয় কেমন লাগে? খুব ভালো। উনি কেমন লোক? দাদার বন্ধু, ভালোই হবেন। দাদা মন্দ লোকের সঙ্গে বন্ধুত্ব করেন না। তা বটে। আপনি ফুটবল খেলা দেখেছেন? ছেলেবেলায় দেখেছি, যখন স্কুলে পড়তুম। খড়গ বাহাদুরের খেলা দেখেছেন? না, রেডিওতে খেলার কমেন্ট্রি শুনেছি। এবার শেষ প্রশ্ন, আপনার স্বামীর হৃদযন্ত্র বুকের ডান দিকে আপনি জানেন? জানেন? হ্যাঁ, কিছুদিন আগে দুপুর রাত্রে আমার স্বামীর কম্প দিয়ে জ্বর এসেছিল। আমাকে ডাক্তার ডাকতে বললেন। আমি জানতাম না ওদের পারিবারিক ডাক্তারকে, তাই আমার বাপের বাড়ির ডাক্তারকে ফোন করলাম। সেন কাকা এসে ওকে পরীক্ষা করলেন। তারপর যাবার সময় আমাকে আড়ালে বলে গেলেন যে ওনার হৃদযন্ত্র উল্টে দিকে। এরকম নাকি খুব বেশি দেখা যায় না। প্রকাণ্ড হাঁপ ছাড়া নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ উঠে দাঁড়াল। বলল, আমার বুক থেকে একটা বোঝা নেমে গেল। আর কিছু জানবার নেই, আপনি স্বামীর কাছে যান। চলো রাখাল। হাসপাতালের বাইরে এসে ব্যোমকেশ রাখালবাবুকে প্রশ্ন করল, কি দেখলে, কি বুঝলে? রাখালবাবু বললেন, কোনো ভুল নেই, মেয়েটি নির্দোষ। প্রতিক্রিয়া যেমনটি আশা করা গিয়েছিল ঠিক তেমনটি পাওয়া গেছে। এখন কি কর্তব্য? ব্যোমকেশ বলল, এখন তুমি থানায় যাও, আমি বাড়ি যাই। ভালো কথা, একটা বুলেট প্রুফ গেঞ্জি জোগাড় করতে পারো? পারি। কি হবে? একটা আইডিয়া মাথায় এসেছে। আজ রাত্রে গেঞ্জি নিয়ে আমার বাড়িতে এসো, তখন বলবো। সন্ধ্যের পর ব্যোমকেশ একা নৃপতির আড্ডায় গেল। সকলেই উপস্থিত ছিল। ব্যোমকেশকে ছেঁকে ধরল। নৃপতি তার সামনে সিগারেটের কৌটো খুলে বলল, খবর নিয়েছি, 2-1 দিনের মধ্যেই দেবাশিসকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। ওর বিপদমুক্তি উপলক্ষে আমি পার্টি দেব, আপনাকে আসতে হবে। ব্যোমকেশ বলল, নিশ্চয়ই আসব। কপিল ব্যোমকেশের গা ঘেঁষে বসে আবদারের সুরে বলল, আপনার সত্যান্বেষণ কতদূর অগ্রসর হলো বলুন না ব্যোমকেশবাবু। ব্যোমকেশ হেসে বলল, দিল্লি দূরস্থ, সজারুর কাঁটার ওস্তাদটি কে তা এখনো জানা যায়নি, তবে একটা থিওরি খাড়া করেছি। কীরকম থিওরি? গলা বাড়িয়ে সুজন বলল। ব্যোমকেশ সিগারেটে কয়েকটা ধীর মন্থর টান দিয়ে বলতে আরম্ভ করল, ব্যাপারটা হচ্ছে এই, কোনো একজন অজ্ঞাত লোক সজারুর কাঁটা দিয়ে প্রথমে একটা ভিখিরিকে খুন করল, তারপর এক মজুরকে খুন করল, তারপর আবার খুন করল এক দোকানদারকে, এবং সর্বশেষ দেবাশিস বাবুকে খুন করবার চেষ্টা করল। 4 বারই অস্ত্র সজারুর কাঁটা। অর্থাৎ হত্যাকারী জানাতে চায় যে 4টি হত্যাকার্যই একই লোকের। এখন হত্যাকারী যদি পাগল হয় তাহলে কিছু করার নেই। পাগল অনেক রকম হয়। এক ধরনের পাগল আছে যাদের পাগল বলে চেনা যায় না। তারা অত্যন্ত ধূর্ত। তাদের খুন করার কোনো যুক্তিসঙ্গত মোটিভ থাকে না। এই ধরনের পাগলকে ধরা বড় কঠিন।
কিন্তু যদি পাগল না হয়, যদি পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য কেউ পাগল সেজে সজারুর কাঁটার ফন্দি বার করে? মনে করুন দেবাশিসবাবুর এমন কোনো গুপ্ত শত্রু আছে যে তাকে খুন করতে চায়। সরাসরি খুন করলে ধরা পড়ার ভয় বেশি, তাই সে ভিখিরি খুন করে কাজ আরম্ভ করল, তারপর মজুর, তারপর দোকানদার, তারপর দেবাশিসবাবু। স্বভাবতই মনে হবে দেবাশিসবাবুই হত্যাকারীর প্রধান লক্ষ্য নয়, একটা বিকৃত মস্তিষ্ক লোক যখন যাকে সুবিধে পাচ্ছে খুন করে যাচ্ছে। হত্যাকারী যে দেবাশিসবাবুকেই খুন করবার জন্য এত ভনিতা করেছে তা কেউ বুঝতে পারবে না। এই আমার থিওরি। কিছুক্ষণ ঘর নিস্তব্ধ হয়ে রইল। তারপর নৃপতি বলল, কিন্তু মনে করুন এরপর আবার একটা খুন হলো সজারুর কাঁটা দিয়ে, তখন তো বলা চলবে না যে দেবাশিসই হত্যাকারীর আসল লক্ষ্য। ব্যোমকেশ বলল, না, তখন আবার নতুন রাস্তা ধরতে হবে। কপিল বলল, খুনিকে কি ধরা যাবে? ব্যোমকেশ বলল, চেষ্টার ত্রুটি হবে না। এমন সময় কফি এলো। প্রবাল উঠে গিয়ে পিয়ানোতে মৃদু টুংটাং আরম্ভ করল। ব্যোমকেশ কফি শেষ করে আরও কিছুক্ষণ গল্পসল্প করে বাড়ি ফিরে চলল। ব্যোমকেশ বাড়ি ফিরে আসার কয়েক মিনিট পরে 9:45 সময় রাখালবাবু এলেন। তার হাতে একটি মোড়ক। ব্যোমকেশ বলল, এনেছ? রাখালবাবু মোড়ক খুলে দেখালেন। ব্রোকেডের মতো কাপড় দিয়ে তৈরি একটি ফতুয়া, কিন্তু সোনালি বা রূপালি জরির ব্রোকেড নয়, স্টিলের জড়ি দিয়ে তৈরি। ঘন পিন্নদ্ধ লৌহ জালিক। জামার ভিতরে পড়লে বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু এই কঠিন বর্ম ভেদ করা ছোড়াছুড়ি তো দূরের কথা, পিস্তল রিভলভারেরও অসাধ্য। ব্যোমকেশ জামাটি নিয়ে নেড়েচেড়ে পাশে রাখল। বলল, আমার গায়ে ঠিক হবে। এখন আরেকটা কথা বলি, আমাদের সজারুর পিছনে লেজুর লাগাবার ব্যবস্থা করেছ? রাখালবাবু বললেন, সব ব্যবস্থা হয়েছে। আজ রাত্রি 7টা থেকে লেজুর লেগেছে। এক লহমার জন্যে তাকে চোখের আড়াল করা হবে না। দিনের বেলাও তার পিছনে লেজুর থাকবে। ব্যোমকেশ বলল, বেশ, এখন এসো পরামর্শ করি। আমি পুকুরে চার ফেলে এসেছি। খাটো গলায় দুজনের মধ্যে অনেকক্ষণ পরামর্শ হলো। তারপর 9:30 বাজলে রাখালবাবু উঠবার উপক্রম করছেন, এমন সময় টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ ফোন তুলে নিয়ে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে চেনা গলা শোনা গেল। ব্যোমকেশবাবু, আপনি একলা আছেন? ব্যোমকেশ রাখালবাবুর দিকে সংকেত ভরা দৃষ্টিপাত করে বলল, হ্যাঁ, একলা আছি। আপনি? গলা চিনতে পারছেন না? না। আপনার নাম? যখন গলা চিনতে পারেননি তখন নাম না জানলেও চলবে। আজ সন্ধ্যের পর আপনি যেখানে গিয়েছিলেন সেখানে আমি ছিলাম। একটা গোপন খবর আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু সকলের সামনে বলতে পারলাম না। গোপন খবর? সজারুর কাঁটা সম্বন্ধে? হ্যাঁ। আপনি যদি আজ রবীন্দ্র সরোবরের বড় ফটকের কাছে আসেন, আপনাকে বলতে পারি। বেশ তো, বেশ তো। কখন আসবো বলুন? যত শিগগির সম্ভব। আমি অপেক্ষা করব। একলা আসবেন কিন্তু, অন্য কারোর সামনে আমি কিছু বলবো না। বেশ, আমি 5 মিনিটের মধ্যে বেরোচ্ছি। টেলিফোন রেখে ব্যোমকেশ যখন রাখালবাবুর দিকে তাকালো, তার চোখ দুটো জলজল করছে। পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে সে বলল, টোপ ফেলার সঙ্গে সঙ্গে মাছ টোপ গিলেছে। এত শিগগির ওষুধ ধরবে ভাবিনি। রাখাল, তুমি? ব্যোমকেশ পাঞ্জাবি খুলে ফেলল। রাখালবাবু তাকে বুলেট প্রুফ ফতুয়া পড়াতে পড়াতে বললেন, আমার জন্যে ভাববেন না, আমি ঠিক যথাস্থানে থাকব। সজারুর পিছনে লেজুর আছে। 3 জনে মিলে সজারুকে কাবু করা শক্ত হবে না। বেশ। ব্যোমকেশ ফতুয়ার ওপর আবার পাঞ্জাবি পরিল। তারপর রাখালবাবুর দিকে একবার অর্থপূর্ণ ঘাট নেড়ে বেরিয়ে গেল। রাখালবাবু কবজিতে ঘড়ি দেখলেন। 10টা বাজতে 20 মিনিট। তিনিও বেরিয়ে পড়লেন। প্রচ্ছন্নভাবে যথাস্থানে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। রবীন্দ্র সরোবরের সদর ফটকের সামনে লোক চলাচল নেই। কদাচিৎ একটা বাস কিংবা মোটর হুশ করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে চলে যাচ্ছে। ব্যোমকেশ দ্রুত পদে সাদার্ন অ্যাভিনিউর রাস্তা পেরিয়ে ফটকের সামনে গিয়ে দাঁড়ালো। এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। রবীন্দ্র সরোবরের ভিতরে আলো আধারিতে জনমানব চোখে পড়ে না। ব্যোমকেশ ফটকের মাঝখানে দাঁড়িয়ে খানিক ইতস্তত করল। তারপর ভিতর দিকে অগ্রসর হল। 2-4 পা এগিয়েছে, একটি লোক অদূরের গাছের ছায়া থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। হাত তুলে ব্যোমকেশকে ইশারা করে ডাকল। ব্যোমকেশ তার কাছে গেল। লোকটি বলল, চলুন, ওই বেঞ্চিতে বসা যাক। জলের ধারে গাছের তলায় বেঞ্চি পাতা। ব্যোমকেশ গিয়ে বেঞ্চিতে ডান দিকের কিনারায় বসল। চারিদিকের ঝিকিমিকি আলোতে অস্পষ্টভাবে মুখ দেখা যায়, তার বেশি নয়। ব্যোমকেশ বলল, এবার বলুন, আপনি কি জানেন? লোকটি বলল, বলছি। দেখুন, যার কথা বলতে চাই সে আমার ঘনিষ্ঠ লোক, তাই বলতে সংকোচ হচ্ছে। সিগারেট আছে? ব্যোমকেশ সিগারেটের প্যাকেট বার করে দিল। লোকটি সিগারেট নিয়ে প্যাকেট ব্যোমকেশকে ফেরত দিল।
নিজের পকেট থেকে বোধ করি দেশলাই বার করতে করতে হঠাৎ বলে উঠল, দেখুন দেখুন কে আসছে। তার দৃষ্টি ব্যোমকেশকে পেরিয়ে পাশের দিকে প্রসারিত, যেন ব্যোমকেশের দিক থেকে কেউ আসছে। ব্যোমকেশ সেই দিকে ঘুরে বসল। সে প্রস্তুত ছিল, অনুভব করল তার পিঠের বাঁ দিকে বুলেট প্রুফ আবরণের ওপর চাপ পড়ছে। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে পিছু ফিরল। লোকটি তার পিঠে সজারুর কাঁটা বিধিয়ে দেবার চেষ্টা করছিল। পলকের জন্য হতবুদ্ধির মতো চাইল, তারপর দ্রুত উঠে পালাবার চেষ্টা করল। কিন্তু ব্যোমকেশের বজ্রমুষ্টি লোহার মুগুরের মতো তার চোয়ালে লেগে তাকে ধরাশায়ী করল। ইতিমধ্যে আরও দুটি মানুষ আলাদিনের জিনের মতো আবির্ভূত হয়েছিল। তারা ধরাশায়ী লোকটির দু হাত ধরে টেনে দাঁড় করাল। রাখালবাবু তার হাত থেকে সজারুর কাঁটা ছিনিয়ে নিয়ে বললেন, প্রবাল গুপ্ত, তুমি ৩ জনকে খুন করেছ এবং 2 জনকে খুন করবার ব্যর্থ চেষ্টা করেছ। চলো, এবার থানায় যেতে হবে। হাপ্ত দুয়েক পরে একদিন মেঘাচ্ছন্ন সকালবেলা ব্যোমকেশের বসবার ঘরে পারিবারিক চায়ের আসর বসেছিল। অজিত ছিল, সত্যবতীও ছিল। গত রাত্রি থেকে বর্ষণ আরম্ভ হয়েছে, মাঝে মাঝে থামছে, আবার আরম্ভ হচ্ছে। গ্রীষ্মের রক্তিম ক্রোধ মেঘে বিগলিত হয়ে গেছে। অজিত বলল, এমন একটা গাঁয়ে লোককে তুমি পুলিশে ধরিয়ে দিলে? লোকটা বড় ভালো গায়। সত্যি এতগুলো খুন করেছে? সত্যবতী বলল, লোকটা নিশ্চয় পাগল। ব্যোমকেশ বলল, প্রবালগুপ্ত পাগল নয়, কিন্তু একেবারে প্রকৃতিস্থ মানুষও নয়। অবস্থাপন্ন ঘরের ছেলে ছিল, হঠাৎ দৈব দুর্বিপাকে গরিব হয়ে গেল। দারিদ্র্যের তিক্ত রসে ওর মনটা বিষিয়ে গিয়েছিল। ওর চরিত্রে ষড় রিপুর মধ্যে দুটো বলবান, লোভ আর ঈর্ষা। দারিদ্র্যের আবহাওয়ায় এই দুটো রিপু তাকে প্রকৃতিস্থ থাকতে দেয়নি। সত্যবতী বলল, সব কথা পরিষ্কার করে বলো, তুমি বুঝলে কি করে যে প্রবালগুপ্তই আসামি? ব্যোমকেশ পেয়ালায় দ্বিতীয়বার চা ঢেলে সিগারেট ধরালো। আস্তে আস্তে ধোঁয়া ছেলে অলস কণ্ঠে বলতে শুরু করল, এই রহস্যের চাবি হচ্ছে সজারুর কাঁটা। আতাতি যদি পাগল হয় তাহলে আমরা অসহায়, বুদ্ধির দ্বারা তাকে ধরা যাবে না। কিন্তু যদি পাগল না হয় তখন ভেবে দেখতে হবে সে ছোড়াছুড়ি ছেলে সজারুর কাঁটা দিয়ে খুন করে কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? দেখা যাচ্ছে প্রত্যেকবার আতাতি সজারুর কাঁটা মৃতদেহে বিধে রেখে দিয়ে যায়। অর্থাৎ সে জানাতে চায় যে এই খুনগুলো একই লোকের কাজ। যে ভিখিরিকে খুন করেছে সেই মজুরকে খুন করেছে এবং দোকানদারকেও খুন করেছে। প্রশ্ন হচ্ছে কেন? আমার কাছে এই প্রশ্নের একমাত্র উত্তর, ভিখিরি থেকে দোকানদার পর্যন্ত কেউ হত্যাকারীর আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য অন্য লোক। কেবল পুলিশের চোখে ধুলো দেবার জন্যে হত্যাকারী এলোপাথারি 3টে খুন করেছে, যাতে পুলিশ কোনো মোটিভ খুঁজে না পায়। তারপর চেষ্টা হলো সজারুর কাঁটা দিয়ে দেবাশিসকে খুন করবার। দেবাশিস দৈবকৃপায় বেঁচে গেল, কিন্তু আতাতিকে তা জানা গেল না। আমার সত্যান্বেষণ আরম্ভ হলো এইখান থেকে। দেবাশিসই যে হত্যাকারীর চরম লক্ষ্য তা এখনও নিঃসন্দেহে বলা যায় না, কিন্তু মনে হয় তার ওপরে আর কেউ নেই। ভিখিরি থেকে শিল্পপতি, তার চেয়ে উঁচুতে আর কেউ না থাকাই সম্ভব। যা হোক, তদারক করে দেখা যেতে পারে। অনুসন্ধানের ফলে দেখা গেল নৃপতির আড্ডায় যারা যাতায়াত করে তারা ছাড়া আর কারুর সঙ্গে দেবাশিসের বিশেষ ঘনিষ্ঠতা নেই। ফ্যাক্টরির লোকেরা তাকে ভালোবাসে, ফ্যাক্টরিতে আজ পর্যন্ত একবারও স্ট্রাইক হয়নি। আর একটা তথ্য জানা গেল, বিয়ের আগে দীপা একজনের প্রেমে পড়ে গিয়েছিল। তার সঙ্গে পালিয়ে যেতে গিয়ে সে ধরা পড়ে গিয়েছিল। তারপরে দেবাশিসের সঙ্গে দীপার বিয়ে হয়। দীপার গুপ্ত প্রণীত কে ছিল দীপা ছাড়া কেউ জানে না। কে হতে পারে? দীপার বাপের বাড়িতে গোড়া সাবেকি চাল। অনাত্মীয় পুরুষের সঙ্গে স্বাধীনভাবে মেলামেশার অধিকার দীপার নেই। কেবল দাদার বন্ধুরা যখন বাড়িতে আসে তখন তাদের সঙ্গে সামান্য মেলামেশার সুযোগ পায়। সুতরাং তার প্রেমিক সম্ভবত দাদারই এক বন্ধু, অর্থাৎ নৃপতি কিংবা তার আড্ডার একজন। এই সঙ্গে একটা মোটিভও পাওয়া যাচ্ছে। দীপার ব্যর্থ প্রেমিক তার স্বামীকে খুন করবার চেষ্টা করতে পারে যদি সে নৃশংস এবং বিবেকহীন হয়। যে লোক সজারুর কাঁটা দিয়ে 3টে খুন করেছে সে যে নৃশংস এবং বিবেকহীন তা বলাই বাহুল্য। নৃপতির আড্ডায় যারা আসত তাদের সঙ্গে দেবাশিসের আলাপ মাত্র 2 মাসের। কেবল একজনের সঙ্গে তার স্কুল থেকে চেনাশোনা ছিল, সে প্রবালগুপ্ত। চেনাশোনা ছিল কিন্তু সম্প্রীতি ছিল না। প্রবালগুপ্ত যদি দীপার প্রেমাস্পদ হয়, বাকি কজনকেও আমি নেড়েচেড়ে দেখেছি। নৃপতির একটি স্ত্রীলোক আছে, তার কাছে সে মাঝে মাঝে গভীর রাত্রে অভিসারে যায়। সুজন মিত্র ব্যর্থ প্রেমিক, সে যাকে ভালোবাসে বছরখানেক আগে তার বিয়ে হয়ে গেছে। খড়গবাহাদুর এবং কপিলের জীবনে নারী ঘটিত কোনো জটিলতা নেই। খড়গবাহাদুর শুধু ফুটবলই খেলে না, জুয়াও খেলে। কপিল আদর্শবাদী ছেলে, পৃথিবীর চেয়ে আকাশেই তার মন বেশি বিচরণ করে। কিন্তু আর বিস্তারিত ব্যাখ্যা দরকার নেই, ষাটে বলছি। দীপার বাপের বাড়িতে তার ঘর তল্লাশি করে পাওয়া গেল একটি অটোগ্রাফের খাতা। তাতে নৃপতির আড্ডার কেবল একটি লোকের হস্তাক্ষর আছে, সে প্রবালগুপ্ত। প্রবাল লিখেছে, তোমার চোখের বিজলি উজিল আলোকে পরাণে আমার ঝঞ্ঝার মেঘ ঝলকে। তার কথায় কোনো অস্পষ্টতা নেই।
আরও জানা গেল দীপা গান ভালোবাসে, কিন্তু প্রবাল যে বিবাহিত তা দীপা জানে না। সুতরাং কে গানের ফাঁদ পেতে দীপাকে ধরেছে তা জানতে বাকি রইল না। তারপর আর একটি কথা লক্ষ্য করতে হবে, যেদিন ভোরবেলা ভিখিরিকে সজারুর কাঁটা দিয়ে মারা হয় সেই দিন রাত্রে দীপার ফুল সজ্জা। সমপাতনটা আকস্মিক নয়। এবার প্রবালের দিক থেকে গল্পটা শোনো। যারা জন্মবাদী গরিব তাদের দারিদ্র্যে লজ্জা নেই, কিন্তু যারা একদিন বড় মানুষ ছিল পরে গরিব হয়ে গেছে তাদের মনস্ক্লেশ বড় দুঃসহ। প্রবালের হয়েছিল সেই অবস্থা। বাপ মারা যাবার পর সে অভাবের দারুণ দুঃখ ভোগ করেছিল। তার লোভী ঈর্ষালু প্রকৃতি দারিদ্র্যের চাপে বিকৃত হয়ে চতুর্গুণ লোভী এবং ঈর্ষালু হয়ে উঠেছিল। গান গেয়ে সে মোটামুটি গ্রাসাচ্ছাদন সংগ্রহ করতে পারলে বটে, কিন্তু তার প্রাণে সুখ ছিল না। একটা রুগ্ন মরণাপন্ন মেয়েকে বিয়ে করার ফলে তার জীবন আরও দুর্বহ হয়ে উঠেছিল। কিছুদিন আগে ওর বউ মারা গেল। বউ মরার আগে থাকতেই বোধহয় ও দীপার জন্যে ফাঁদ পেতেছিল। ও ভেবেছিল বড় ঘরের একমাত্র মেয়েকে যদি বিয়ে করতে পারে ওর অবস্থা আপনা থেকেই শুধরে যাবে। দীপার চরিত্র যতই দৃঢ় হোক, সে গানের মোহে প্রবালের দিকে আকৃষ্ট হল। মুখোমুখি দেখা সাক্ষাতের সুযোগ বেশি ছিল না, টেলিফোনে তাদের যোগাযোগ চলতে লাগল। পালিয়ে গিয়ে দীপকে বিয়ে করার মতলব প্রবালের গোড়া থেকেই ছিল। দীপা যে ঠাকুরদার অনুমতি চাইতে গিয়েছিল সেটা নিতান্তই লোক দেখানো ব্যাপার। প্রবাল জানত বুড়ে রাজি হবে না, কিন্তু পালিয়ে গিয়ে একবার বিয়েটা হয়ে গেলে আর ভয় নেই, দীপাকে তার বাপ ঠাকুরদা ফেলতে পারবে না। দীপা বাড়ি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে গেল। তারপর তাড়াতাড়ি দেবাশিসের সঙ্গে তার বিয়ে দেওয়া হলো। প্রবালের মনের অবস্থাটা ভেবে দেখো, অন্য কারুর সঙ্গে দীপার বিয়ে হলে সে বোধহয় এমন ক্ষেপে উঠত না, কিন্তু দেবাশিস, হিংসে রাগে তার বুকের মধ্যে আগুন জ্বলতে লাগল। বিয়ের সম্বন্ধ যখন স্থির হয়ে গেল তখন সে ঠিক করল দেবাশিসকে খুন করে তার বিধবাকে বিয়ে করবে। দীপা তখন স্বাধীন হবে, বাপের বাড়ির শাসন আর থাকবে না। দীপাকে বিয়ে করলে দেবাশিসের সম্পত্তি তার হাতে থাকবে, একসঙ্গে রাজকন্যা এবং রাজত্ব। দেবাশিসের আর কেউ নেই, প্রবাল তা জানত। কিন্তু প্রথমেই দেবাশিসকে খুন করা চলবে না, তাহলে সে যখন দীপাকে বিয়ে করবে তখন সকলের সন্দেহ তার উপর পড়বে। ক্রূর এবং নৃশংস প্রকৃতির প্রবাল এমন এক ফন্দি বার করল যে কেউ তাকে সন্দেহ করতে পারবে না। সজারুর কাঁটার নাটকীয় খেলা আরম্ভ হল। 3টি মানুষ বেঘরে প্রাণ দিল। যা হোক, প্রবাল দেবাশিসকে মারবার সুযোগ খুঁজছে। আমার বিশ্বাস সে সর্বদাই একটা সজারুর কাঁটা পকেটে নিয়ে বেড়াত। কখন সুযোগ এসে যায় বলা যায় না। একদিন হঠাৎ সুযোগ এসে গেল। নৃপতির আড্ডাঘরের পাশের ঘরে টেলিফোন আছে, দোরের পাশে পিয়ানো। প্রবাল সেখানে বসেছিল, শুনতে পেল খড়গবাহাদুর দেবাশিসকে টেলিফোন করছে। জানতে পারল ওরা রবীন্দ্র সরোবরের এক জায়গায় দেখা করবে। প্রবাল দেখল এই সুযোগ। সজারুর কাঁটা তার পকেটেই ছিল। সে যথাস্থানে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে রইল। তারপর প্রবাল জানত না যে প্রকৃতির দুর্জেয় খামখেয়ালির ফলে দেবাশিসের হৃৎপিণ্ডটা বুকের ডান পাশে আছে। দীপা অবশ্য জানত, কিন্তু প্রবাল যে দেবাশিসকে খুন করে তাকে হস্তগত করার মতলব করেছে তা সে বুঝতে পারেনি। হাজার হোক মেয়ে মানুষের বুদ্ধি। বঙ্কিমচন্দ্র লিখেছেন, কখনো অর্ধেক বই পুরা দেখিলাম না। এই হলো গল্প। আর কিছু জানবার আছে? অজিত প্রশ্ন করল, তোমাকে মারতে গিয়েছিল কেন? ব্যোমকেশ বলল, আমি সেদিন ওদের আড্ডায় গিয়ে বলে এসেছিলাম যে সজারুর কাঁটা দিয়ে যদি আর খুন না হয় তাহলে বুঝতে হবে দেবাশিসই আতাতায়ীর প্রধান লক্ষ্য। তাই সে ঠিক করল আমাকে খুন করেই প্রমাণ করবে যে দেবাশিস আতাতায়ীর প্রধান লক্ষ্য নয়। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি যে তাকে ধরবার জন্যেই ফাঁদ পেতেছিলাম তা সে বুঝতে পারেনি। সত্যবতী গভীর নিঃশ্বাস ফেলে বলল, বাব্বা, কি রাক্ষসে মানুষ! দীপার কিন্তু কোনো দোষ নেই। একটা সহজ স্বাভাবিক মেয়েকে খাঁচার পাখির মতো বন্ধ করে রাখলে সে উড়ে পালাবার চেষ্টা করবে না? খুটিখুট করে সদর দরজায় টোকা পড়ল। ব্যোমকেশ উঠে গিয়ে দৌড় খুলল। আরে দেবাশিস বাবু যে, আসুন আসুন। দেবাশিস সংকুচিতভাবে প্রবেশ করল। সত্যবতী উঠে দাঁড়িয়েছিল। দেবাশিসের নাম শুনে পরম আগ্রহে তার পানে চাইল। দেবাশিসের চেহারা আবার আগের মতো হয়েছে। দেখলে মনে হয় না সে সম্প্রতি জমের মুখ থেকে ফিরে এসেছে। সে হাত জোর করে বলল, দেবমকেশ দা, আজ আমাদের সত্যিকার ফুলশয্যা। দীপাকে আমার সঙ্গে আনতে চেয়েছিলাম, কিন্তু সে লজ্জায় আধ মরা হয়ে আছে, এলো না। বৌদি, আপনি নিশ্চয়ই আসবেন, নইলে দীপার লজ্জা ভাঙবে না। আগের ভিডিওতে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের নাম হলো টিটলি সরকার। থ্যাংক ইউ টিটলি ম্যাডাম আমাদের সাবস্ক্রাইব করার জন্য। অ্যান্ড আগেন থ্যাংক ইউ। যদি আপনারাও চান যে পরের ভিডিওতে আপনাদের নাম আসুক, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নিজের নাম কমেন্ট করো। আর এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।